রোজের রুমে ঘুমাতে এসেছে তে। রোজ এতে একটু অবাক হয়নি, কারণ জানে এইটুকু একটা মেয়ের সাথে তার ভাই জাংকুক কখনোই মানিয়ে নিতে পারবে না, এমনকি চেষ্টাও করবে না মানিয়ে নেওয়ার। তে এখনও জিমিনের কথাই ভেবে যাচ্ছে, দুম করে কেন বিয়ের জন্য রাজি হয়ে গেল আপু, আর এতদিনই বা কেন রাজি হলো না? কি এমন ঘটে গেল আপুর সাথে? খুব ইচ্ছে করছে তের তার বাড়ি চলে যেতে, কিন্তু পারছে না, ভীষণ কান্না পাচ্ছে তের। তে তখন রোজকে বলল, আমাকে নিয়ে যাবে তোমাদের সাথে রোজ? রোজ বিছানায় গোল হয়ে বসে গালে হাত দিয়ে তের দিকে তাকিয়ে বলল, সরি সোনা, নিতে পারবো না, এখানেই থাকতে হবে তোমায়। তের মনটা আরও খারাপ করে নিল। রোজ তখন বলল, তুমি কি চাও না তোমার আর ভাইয়ার সম্পর্কটা ভালো হোক? তে তখন গালে হাত দিয়ে বলল, আমি ভালো থাকতে চাই রোজ, টেনশন ফ্রি থাকতে চাই, সবসময় হাসি খুশি থাকতে চাই, মানিয়ে নেওয়া মেনে নেওয়া এসব চাই না, নিজের মতো বাঁচতে চাই। রোজ দীর্ঘশ্বাস ফেলে আর ভাবে এরা কি করে এক হবে, কেউ কাউকেই চায় না। রোজ তখন তেকে বলল, তে সম্পর্কের মূল্যটা বোঝো, মানিয়ে নিতে হবে তোমায়, বাধ্য করতে হবে ভাইয়াকে ভালোবাসতে। তে তখন বলল, আমি কেন করব, তোমার ভাইয়াও তো মানিয়ে নিতে পারে, আমাকে ভালোবাসতে বাধ্য করতে পারে। রোজ কপাল চাপড়ে বলল, ঘুমাও তুমি। তেও রোজের পাশে ঘুমিয়ে পড়লো। আর তখনই রোজের মোবাইলে জিনের ফোন আসলো। রোজ একদম লাফিয়ে উঠলো আর তেকে তাড়াতাড়ি করে বিছানা থেকে টেনে তুলে বলল, তে তোমার শাশুড়ি কল দিয়েছে, এক্ষুনি চলে যাও রুম থেকে, না হলে তোমাকে সহ আমাকেও করলার জুস খাওয়াবে। শাশুড়ির কথা শুনে তেও ভয় পেয়ে যায়। আসছে বলে কাঁদো কাঁদো ফেস করে সেখান থেকে দৌড়ে পালায়। অপরদিকে জাংকুক ল্যাপটপ নিয়ে কাজ করছে, মাঝে মাঝে কিছু একটা বিড়বিড় করছে, দেখেই বোঝা যাচ্ছে খুব মনোযোগ দিয়ে কাজ করছে ছেলেটা। তুই দরজার কাছে দাঁড়িয়ে কিছুক্ষণ জাংকুককে পর্যবেক্ষণ করলো আর মনে মনে ভাবলো, ছেলেটা দেখতে আসলেই সুন্দর, আমি যে কেন এই ছেলেটাকে আগে ভালো মতো দেখলাম না। তে জাংকুককে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল। হঠাৎ করে তের মোবাইলে মেসেজ আসলো। তে তাড়াতাড়ি করে মেসেজটা ওপেন করে দেখলো জিন তাকে মেসেজ করেছে আর লিখেছে, এই মেয়ে লাগেজ করে ডান পাশের 4 নাম্বার শাড়িটা পরবে আর আমার ছেলে গা ঘেঁষে ঘুমাবে। মেসেজ দেখে তে হেসে ফেললো। মনে মনে ভাবলো, এটা শাশুড়ি না অন্য কিছু। রাত 12টার সময় চেঞ্জ করার কোনো মানেই হয় না। গুটিসুটি মেরে জাংকুকের পাশে শুয়ে পড়লো তে। জাংকুক একবার আর চোখে তাকায় তের দিকে। জাংকুক তের দিকে তাকাতেই তে দাঁত কেলালো আর বলল, আপনাকে পাক্কা 10 মিনিট খুঁটিয়ে খুঁটিয়ে দেখে একটা জিনিস নোটিস করলাম। জাংকুক তের কোনো কথার পাত্তা না দিয়ে চুপচাপ নিজে কাজ করে যাচ্ছে। আর তে আবারও বলে উঠল, জানেন আপনি না দেখতে মোটামুটি ভালোই আছেন, তো মনের কিছুটা অংশ আপনাকে দেওয়াই যায়। জাংকুক ভ্রু কুঁচকে তাকালো তের দিকে। তে তখন জাংকুককে বলল, শুনুন না, আমার সাথে একটু রোমান্টিক কথা বলুন না। শাশুড়ি বলেছে জামাই বউ একসাথে থাকলে নাকি শুধু রোমান্টিক কথা বলতে হয়। জাংকুক তখন তের দিকে রাগে চোখে তাকালো আর বলল, বাদরামি করো না তে, আমাকে কাজ করতে দাও, না হলে গালে যে কয়টা চড় পড়বে সেটা আমি নিজেও জানি না। কানে হেডফোন গুঁজে নিল জাংকুক। তে দাঁত কটমট করে বলল, না, এই লোকটার সাথে বেড শেয়ার করা জাস্ট ইম্পসিবল। পারলাম না শাশুড়ির ছেলেকে মানিয়ে নিতে, মানিয়ে নেওয়া তো দূরের থাক, সুযোগ পেলে এই ছেলেটাকে আমি খুন করব, করলা একটা। তে দাঁত কিরমির করতে করতে রাগে ব্যালকনিতে চলে যায়। রাগ যেন কমছেই না তের। জাংকুক তখন তেকে ডাকলো আর বললো, এই স্টুপিড মেয়ে বারান্দায় কি করছে এত রাতে? তে জাংকুকের কোনো কথাই পাত্তা দেয় না। জাংকুক তখন বললে, তে তোমার ফোন বাজছে, তোমার ফোনের কারণে আমার ডিস্টার্ব হচ্ছে তে। জাংকুক চোখ মুখ কুঁচকে কথাটা বলতেই তে তবুও পাত্তা দিল না। জাংকুক তের ফোনটা বন্ধ করে দিল। অপরদিকে নিঘুম রাত কাটাচ্ছে সুগা। কি করবে ভেবে পাচ্ছে না। জিমিনের যে বিয়ে হয়ে যাবে, তা আবার অন্য কারোর সাথে। জিমিন কি তাহলে অন্য কারো হয়ে যাবে? আর এই বাচ্চা পরীটা সারা জীবন মাহীন থাকবে, এটা কি করে মেনে নেবে সুগা? আর জিমিনকে যে অন্য কারো পাশে সে সহ্যও করতে পারবে না। তাহলে কি উপায় আছে তার? সবটা কি তাহলে দেখে বলে দিবে? না, সব জানার পর তে আবার কেমন রিয়াক্ট করে না জানে, পরীকে আবার তখন ঘৃণা না করে। সুগা তখন ভাবলো, না, আমার জিমিনের সাথে দেখা করতেই হবে, যা হবার তাই হবে। পরের দিন সকালে জাংকুক তের দিকে তাকিয়ে আছে আর মনে মনে ভাবছে, এইটুকু একটা পিচ্চি মেয়ের কি অ্যাটিটিউড, ভাবা যায়? এই বয়সে আমি হরলিক্স খেতাম আর এমনি কিনা করবে সংসার। যত সব একটা ঝামেলা জুটেছে আমার কপালে। এসব ভেবে জাংকুক ওয়াশরুমে চলে গেল।
ফ্রেশ হয়ে এসে অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে। আয়নার সামনে দাঁড়িয়ে এক পলক তাকায় তের দিকে। ঘুম ঘুম ভাব আসতেই তের ফোন বেঁচে ওঠে। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলেতে, চোখ বন্ধ করে হাত দিয়ে ফোন খুঁজে বালিশের তলায় ফোনটা পেয়েও যায়। রিসিভ করে কানে দিতেই ওপাশ থেকে জিন চিৎকার দিয়ে বলে, এই মেয়ে, তুমি এখনো ঘুম থেকে ওঠোনি? জিনের কর্কশ গলার শব্দে এক লাফে উঠে বসেতে বুকটা ধুকপুক করছে তার। জিন তখন চেঁচিয়ে বলল, আমার ছেলে অফিসে যাবে, জানো না তুমি? তে তখন বলল, কোন শাড়িটা পরবো শাশুড়ি? বলেছিলাম শাড়ি না দিয়ে শুধু পেটিকোট আর ব্লাউজ দিলে হতো না? শাড়ি পরতে ভালো লাগে না। তের এমন কথা শুনে জাংকুক চোখ বড় বড় করে তাকালো তের দিকে। তে তখন জিনকে বলল, আপনার ছেলেরা নিরামিষ, আপনার এই নিরামিষ ছেলেকে ইমপ্রেস করা আমার পক্ষে সম্ভব না। ভুলটা আপনারই। জন্মের সময় যদি ছেলেটার মুখে মধুর বদলে করলার রস না দিতেন তাহলে এমন হতো না এখন। আর শুনেন শাশুড়ি, আপনার দরকার তো নাতি নাতনির, এনে দেব। এখন দয়া করে আমাকে মিনিটে মিনিটে শাড়ি পাল্টাতে বলবেন না প্লিজ। খট করে ফোন কেটে দেয় তে। ভীষণ বিরক্ত লাগছে। জাংকুক চোখ ফিরিয়ে নেয় তের কাছ থেকে। মনে মনে ভাবে, যেমন মা তেমন তার বউ। তে আবার ঘুমাতে যাবে তখনই তার ফোন আবারও বেজে ওঠে। তে ভেবেছিল আবারও জিন ফোন দিয়েছে, কিন্তু না, এবার তার বোন জিমিন ফোন দিয়েছে। তে তখন ফোন রিসিভ করতেই জিমিন তাড়াতাড়ি করে বলল, এই তে, জলদি তোর বাসার অ্যাড্রেস দে না, আমি চলে এসেছি তো, রাস্তায় দাঁড়িয়ে আছি, চিনতেই পারছি না তোর বাসা কোথায়। তে তখন বলল, আপু তুমি কোথায় আমাকে বলো না, আমি সুগা ভাইয়াকে পাঠিয়ে দিচ্ছি। জিমিন বাঁকা হাসলো। যেমনটা চেয়েছিল তেমনটাই হচ্ছে। 4 বছর পর জিমিনকে দেখলেও সুগা হার্টবিট লাফাচ্ছে রীতিমতো, হাত পা কাঁপছে। নীল রঙের গাউনে একদম স্নিগ্ধ লাগছে মেয়েটাকে। কেউ বলবে এই মেয়ে এক বাচ্চার মা। রাস্তার এক পাশে সুগা দাঁড়িয়ে আছে, অন্য পাশে জিমিন। সুগার দৃষ্টি বারবার জিমিনের দিকেই আটকে যাচ্ছে। জিমিন এক হাতে অন্য একটা ছেলের হাত ধরে আছে। সুগার বুকের বা পাশটা কেমন চিন করছে, মারাত্মক ব্যথা করছে। খুব ভালো করে বুঝতে পেরেছে এই ছেলেটাই যার সাথে জিমিনের বিয়ে ঠিক হয়েছে। চোখে বড্ড জ্বালা করছে সুগার। এই দৃশ্যটা সহ্য করার মতো না, বুক ফেটে যাচ্ছে কষ্টে। জিমিনকে দেখে মনে হচ্ছে সে যেন সুগাকে চেনেই না, এই প্রথমবার দেখলো। জিমিন এরপর তার পাশে থাকা ছেলেটাকে বিদায় জানিয়ে সুগার সাথে হাঁটা ধরলো। এরপর তারা দুজন একটা রিকশায় বসলো। সুগা জিমিনকে বলল, ভুলে গেছো আমাকে? জিমিন তখন আলতো হাসলো, মুখের উপর পড়ে থাকা চুলগুলো কানের পেছনে গুজে নিয়ে বলল, না, আমার সন্তানকে আমি এখনো ভুলতে পারিনি। সুগা তখন বলল, আমি কি করতাম বলো জিমিন? জিমিন তখন রেগে চোখে পানি নিয়ে বলল, আপনাকে ভুলে গেছি সুগা, মনে করতে চাই না আপনাকে আমি। সুগার মুখের কথা মুখেই থেকে গেল, করুণ চোখে তাকিয়ে থাকে জিমিনের মুখের দিকে। অপরদিকে জাংকুক তার ইম্পর্টেন্ট ফাইলটা বাসায় রেখে গেছে। গাড়িতে নিয়ে মনে হয়েছে তার ফাইল নেই। ভীষণ বিরক্ত লাগছে তার। এখন আবার বাসায় যেতে হবে। পরীর ডাকে ঘুম ভাঙে তের। বাচ্চাটা সকাল থেকে কিছুই খায়নি, কে খাওয়াবে এখন ওকে? সুগাও তো চলে গেছে জিমিনকে আনতে। তের এবার নিজের উপর চরম বিরক্ত লাগছে। একটু তো ভাবা উচিত ছিল পরীর কথা। পরী কান্না করেই যাচ্ছে। তে তাড়াহুড়া করে ফ্রেশ হয়ে আসে। এসে দেখে টেবিলের উপর দুধের গ্লাস রাখা। মনে মনে ভাবে, নিশ্চয়ই বজ্জাত করলার জুস জাংকুক রেখে গেছে এটা। তে এরপর পরীকে খাইয়ে বারান্দায় দাঁড়িয়ে পাশের বাসার বারান্দা থেকে ফুল চুরি করবে। ঠিক তখনই জাংকুক তাকে বলে উঠল, কি বাদরামি করছো তে? জাংকুক দরজার কাছে দাঁড়িয়ে ভ্রু কুচকে তাকিয়ে আছে তের দিকে। তে চমকে উঠে জাংকুকের ভারী কণ্ঠে। মনে মনে ভাবে, এই করলার জুসটা না চলে গিয়েছিল, আবার কোথা থেকে আসলো? তে তখন মনে মনে ভাবলো, নিশ্চয়ই আমাকে ফুল চুরি করতে দেখে ফেলেছে। কি করবে এখন? এই ছেলের সাথে এখন একটু রংঢং করে কথা বলে ছেলেটাকে পটাতে হবে। তে তখন তাড়াতাড়ি করে জাংকুকের কাছে গেল আর বলল, বাহ, আমার বরটা দেখি আবার চলে এসেছে। কেন বর, আমাকে ছাড়া থাকতে পারছিলেন না বুঝি? ইস, আমার বরটাকে তো একদম রসগোল্লার মতো লাগছে। জাংকুক তখন রেগে বলল, দূরে থাকো, এখানে আমি এসেছি আমার একটা ফাইল নিতে। তে তখন বলল, এমন করেন কেন জামাই? শাশুড়ি বলেছে আপনাকে চুম্মা দিতে। শাশুড়ির কথা না শুনলে আমাকে তো আস্তা চিবিয়ে খাবে। আসেন না জামাই, আপনার গালে একটা চুম্মা দেই। জাংকুক দেখে পাশ কাটিয়ে বিছানার কাছে যায়, ফাইলটা হাতে নেয় আর তখনই বুঝতে পারে
পরীর হাতে কিছু একটা আছে। তে তখন পরীকে বলল, মামুনি তোমার হাতে কি আছে দেখি। তে ফুল চুরি করে পরীর হাতে লুকিয়ে রেখেছিল। তে এক দৌড়ে জাঙ্কুকের সামনে এসে দাঁড়ায় আর বলে, পরীর পেছনে কিছু নেই তো, আপনার সামনে আমি দাঁড়িয়ে আছি, আপনার একমাত্র মিষ্টি বউ, দেখুন না আমি খুব মিষ্টি, তাই না জামাই? জাঙ্কুক তখন রেগে বলল, ইডিয়েট একটা, বলে বিড়বিড় করে বাসা থেকে বের হয়ে গেল। কলিং বেল বাজতেই তে দরজা খুলে দেয়। তের কোলে পরি, জিমিন পরির গালে হাত রাখে। সুগা জিমিনের পেছনে দাঁড়ানো। তে তখন বলল, আপু ভিতরে আসো না, বাইরে দাঁড়িয়ে আছো কেন? জিমিন ভিতরে ঢুকতেই তে তাড়াতাড়ি করে জিমিনের কপালে হাত দিয়ে বলল, আপু তুমি ঠিক আছো তো? জিমিন তখন বলল, একদম ঠিক আছি, তোর সামনে দাঁড়িয়ে আছি, বুঝতে পারছিস না? তে তখন বলল, তুমি না বলে বিয়ে করবে না, একদম সাফ সাফ বলে দিয়েছিলে, তো এখন আবার কি হলো যে তুমি বিয়ে করতে চাইছো? জিমিন তখন বলল, একটা বেবির খুব শখ হয়েছে বুঝলি, পরীকে দেখে ইচ্ছেটা মনের মধ্যে জেগে উঠলো, তাই ডিসিশন চেঞ্জ করে ফেললাম। পরীর মতো একটা বাচ্চা হলে তাকেও আমি সারাদিন এভাবে নিয়ে থাকবো, সে আমাকে মা মা বলে ডাকবে, কি ভালো লাগবে, তাই না রে তে? ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতে থাকে তে। হঠাৎ তার চোখ যায় ড্রেসিং টেবিলের ড্রয়ারের ভেতরে একটা ওড়নার দিকে। তে ড্রয়ার খুলে ওড়নাটা হাতে নেয়, সাদা ওড়না। ওড়না থেকে মিষ্টি একটা ঘ্রাণ বের হচ্ছে, নাকের কাছে নিয়ে ঘ্রাণ নেয় তে, বেলি ফুলের ঘ্রাণ আসছে। ওড়নাটা মেলে ধরে তে, ভেতর থেকে পড়ে যায় একটা বেলি ফুলের মালা। সবগুলি শুকিয়ে গেছে, শুধু একটা তরতাজা, হয়তো আজকে আনা হয়েছে। তে মাটিতে পড়ে থাকা বেলি ফুলের মালাগুলো হাতে পেঁচিয়ে নেয়। তখনই জাঙ্কুক তেকে চোয়াল শক্ত করে বলে, মালাগুলো হাত থেকে খুলে ফেলতে। তে চমকে দরজার দিকে তাকায়, হাত মুষ্টিবদ্ধ করে দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে আছে জাঙ্কুক। তে তখন বলল, আপনি কখন আসলেন? জাঙ্কুক রেগে বলল, বললাম না তে তোমাকে ফুলগুলো খুলে ফেলো। জাঙ্কুকের চিৎকারে তে কেঁপে ওঠে, দুই পা পিছিয়ে যায়, চোখের কোণে পানি জমে গেছে। জাঙ্কুক হুড়মুড় করে এগিয়ে আসে তের দিকে। তেও জাঙ্কুকের সাথে তাল মিলিয়ে পিছিয়ে যায়, পেছাতে পেছাতে দেয়ালে পিঠ ঠেকে যায় তের। জাঙ্কুক দুই হাত দেয়ালে রেখে তের দিকে ঝুঁকে। তে চোখ মুখ খিচে বন্ধ করে মাথা নিচু করে ফেলে, হাত পা কাঁপছে। জাঙ্কুক রাগে জোরে জোরে শ্বাস নিচ্ছে। এই মেয়ে, মালাগুলো খোলো, সাহস কি করে হয় তোমার আমার জিনিসে হাত দেওয়ার? তের দুই বাহু শক্ত করে চেপে ধরে আছে জাঙ্কুক। তের ভয়ে থর থর করে শরীর কাঁপছে, চোখ বেয়ে অঝরে পানি ঝরছে। রাগে ফুঁসছে তে, মনে মনে ভাবছে কখনো এই সাদা বিলাইয়ের সাথে কথাই বলবো না, সব সময় আমাকে বকা দেয়। ইচ্ছে তো করছে এই মুহূর্তে এখান থেকে চলে যেতে, কিন্তু জিমিন আপু মাত্র আজকেই আসলো, কাল সকালে আবার চলে যাবে, তাই কোনো রকমের আজকে রাতটা পার করতেই হবে। জিমিন থেকে ডাকছে, তে কোথায় তুই? তে তখন বলল, আপু আমি রুমে, এদিকে আসো আপু। জিমিন রুমে ঢুকতেই তেকে বলল, তে কাল একটু শপিং মলে যেতে চাচ্ছিলাম, তুই কি যাবি আমার সাথে? জাঙ্কুক, ওনাকে কি আমি নিয়ে যাব? তে তখন জাঙ্কুকের দিকে তাকিয়ে বলল, ওনাকে জিজ্ঞেস করছে কেন আপু? আমার ইচ্ছা হয়েছে আমি তোমার সাথে যাব, উনি কে বলার? তে এরপর রেডি হয়ে জিমিনের সাথে যাওয়ার জন্য বের হতে জাঙ্কুক তখন তেকে বলল, তে দাঁড়াও, এখানে কিছু টাকা আছে, টাকা নিয়ে যাও, এমনিতেও তো তোমার কাছে কোনো টাকা নেই, কোনো কিছু দরকার হলে এই টাকা দিয়ে কিনে নিও। তে তখন রাগ দেখিয়ে বলল, দেখুন মিস্টার করলা, আপনার কোনো টাকা পয়সার আমার দরকার নেই, আমি আপনার টাকা নিব না। কথাটা বলে তে বের হতে নিলে জাঙ্কুকের হাত চেপে ধরে তাকে রুমের ভিতরে নিয়ে আসে আর বলে, টাকা ছাড়া তুমি বাইরে যাবে না। তে তখন বলল, আপনি কে আমার? হ্যাঁ, আপনি আমার ওপর এমন অধিকার কেন দেখাচ্ছেন? আমাকে তো পছন্দ করেন না, তাহলে আপনার টাকা আমি কেন নিব? জাঙ্কুক তখন রেগে বলল, যা বলছি তাই করতে, না হলে কিন্তু থাপ্পড় মেরে গাল লাল করে দিব। তে তখন ফোঁস করে বলল, বজ্জাত লোক, আমার সাথে অধিকার খাটাতে আসবেন না একদম, জাস্ট অসহ্য লাগে আপনাকে, জোর করে আপনার ঘরে চাপি নাই আমি। তে জাঙ্কুকের গায়ে তার ব্যাগটা ছুঁড়ে মারে, ড্রেসিং টেবিলে সব জিনিসপত্র ফেলে দেয়, বিছানা চাদর বালিশের কাভার সহ সব খুলে ফেলে দেয়, টেবিল থেকে জাঙ্কুকের বই প্রয়োজনে সব জিনিস ছুঁড়ে ফেলে দেয়। তবুও যেন রাগ কমছে না তের, জোরে জোরে শ্বাস নিচ্ছে আর হাঁপাচ্ছে। জাঙ্কুক বুকে হাত গুজে দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে ভ্রু কুচকে দেখছে তেকে। এরপর বলল, সব কিছু ভাঙচুর করা শেষ নাকি আরও কিছু বাকি আছে? জাঙ্কুকের এমন কথায় তের মেজাজটা আরও খারাপ হয়ে গেল, মাটিতে হাত মুড়ে বসে পড়ে ফুপিয়ে কাঁদতে লাগলো আর বলল, এই লোকটা এমন কেন, এত অদ্ভুত কেন লোকটা, কেন করে এই লোকটা আমার সাথে এমন? থাকবো না আমি এই লোকটার সাথে, কিছুতেই থাকবো না। তখনই জিমিন আসে আর বলে, তে যাবি না? তখনই জাঙ্কুক জিমিনের দিকে রাগি চোখে তাকিয়ে বলে, তে কোথাও যাবে না, ও এখানেই থাকবে আমার কাছে।
তে চিৎকার দিয়ে বলে, আপু আমি এখানে থাকবো না, প্লিজ আমাকে এখান থেকে নিয়ে যাও না। তে করুণ দৃষ্টিতে জিমিনের দিকেই তাকিয়ে আছে। বুকটা ধক করে ওঠে জিমিনের, গালটা লাল হয়ে আছে, তে চোখ দুটো টলমল করে ওঠে জিমিনের। জিমিন আরও কিছু বলতে যাবে, তখনই জাঙ্কুক বলল, আপনি যান জিমিন, আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন ব্যাপারটা আমাদের একদমই পার্সোনাল। জিমিন চলে যেতেই তে জাঙ্কুকের মুখের উপর একটা বই ছুঁড়ে মারে আর বলে, এই লোকটার মুখটা আমি দেখতে চাই না, বজ্জাত লোক, আমার রুম থেকে চলে যান আপনি। জাঙ্কুক পুরো রুমে চোখ বুলায়, যা ইচ্ছে কাণ্ড করেছে রুমটার, এরকম অগোছালো রুম জাঙ্কুকের মোটেও পছন্দ না। জাঙ্কুক তখন মনে মনে ভাবে, কপালে জুটিয়ে দিয়েছে আমার মা একটা ইডিয়েট মেয়ে, কি করে সহ্য করবো এই মেয়েটাকে, আমি পাগল হয়ে যাবো এই মেয়ের সাথে থাকলে। কাঁদতে কাঁদতে চোখ দুটো ফুলে গেছে, তে মাথা ব্যথা করছে, চোখ দুটো জ্বলছে, অসহ্য লাগছে, ফ্লোরে গা এলিয়ে দেয়, বসে থাকাও তার জন্য কঠিন হয়ে পড়েছে। জাঙ্কুক ঘন্টাখানেক পরে বাড়ি চলে আসে, এসে দেখে রুমের ঠিক সেই আগের মতোই অবস্থা। দীর্ঘ একটা শ্বাস ফেলে জাঙ্কুক, সব কিছু যে ওকে এখন একাই ঠিক করতে হবে। রুমে এসে দেখে তে নাই। জাঙ্কুক তখন তেকে সব জায়গায় খুঁজতে থাকে, বেলকনিতে যায় আর দেখে তে ফ্লোরেই ঘুমিয়ে আছে, ডান পাশের গালটা অসম্ভব লাল হয়ে আছে। তেকে দেখে ভীষণ খারাপ লাগে, তার মনের মধ্যে খারাপ লাগা কাজ করে। জাঙ্কুক তখন তেকে ঘুম থেকে ওঠানোর চেষ্টা করে আর বলে, এ মেয়ে ওঠো, আইতে উঠছো না কেন? কিন্তু তের কোনো সারা শব্দ পায় না। তের কপালে হাত দিয়ে দেখে তের শরীর গরমে পুড়ে যাচ্ছে। জাঙ্কুক বুঝতে পারে তের ভীষণ জ্বর হয়েছে। এরপর জাঙ্কুক থেকে কোলে তুলে নিয়ে বিছানায় ঘুম পাড়িয়ে দেয়, ড্রয়ার থেকে ওষুধটা বের করে তেকে আছোয়া করে ওষুধটা খাইয়ে দেয়, আলমারি থেকে কম্বল বের করে তের গায়ে জড়িয়ে দিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। জিমিন শপিং শেষ করে চুপ করে বসেছিল, তখনই জেহব জিমিনকে বলল, আচ্ছা জিমিন, তোমার কি একবারও মনে হয় না সুগার ওই মেয়েটার মুখটা একদম তোমার মুখের মতো, গায়ের রংটাও তোমার মতো, হাসলে ঠোঁটের বা সাইডে টোল পড়ে, কেন এমনটা? কি কানেকশন এই বাচ্চাটার সাথে তোমার? তুমি কি কোনো টান অনুভব করো না ওই পরীর জন্য? কেনাকাটা শেষ করে কফি খাওয়ার জন্য একটা কফি শপে বসেছে সুগা আর জিমিন, সাথে জেহবও আছে। তে জিমিনের সাথে মার্কেটে না যাওয়ায় বাধ্য হয়ে জিমিনকে সুগার সাথেই মার্কেটে আসতে হয়েছে। জিহব তখন জিমিনের হাতে হাত রেখে বলল, পরি যদি তোমার বাচ্চা হয় তাহলে তোমার বাচ্চাকে তোমার কাছে ফেরাতে লড়াই করব আমি। আমরা দুইজন মিলে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলব আমাদের মেয়েকে। জিমিন এক পলক তাকায় জেহবের মুখের দিকে, চোখ দুইটা টলমল করছে তার। জিমিন তখন জেহবকে বলল, তোমার কথা যদি সত্যি হয় জেহব, তাহলে আমি নিজ হাতে খুন করব সুগাকে, কোনো দিনও ক্ষমা করব না তাকে। কি দোষ করেছিলাম আমি, যার শাস্তি পেয়ে যাচ্ছে? 5টা বছর ভালোবেসেছিলাম। আচ্ছা জেহব, ভালোবাসার পরিণাম কি এতটাই ভয়াবহ? মাও করে কান্না করে দেয় জিমিন। জেহব জিমিনের মাথা হাত বুলিয়ে বলে, আমি সবটা ঠিক করে দেব জিমিন, একটু ভরসা করো আমার উপর, পৃথিবীর সব সুখ তোমার পায়ের কাছে এনে দেব। জাঙ্কুক ফ্রেশ হয়ে গোসল করে এসে তের পাশে গিয়ে বসে, তের মাথায় হাত রাখে, একটুও জ্বর নেই, তবে ঘেমে একাকার হয়ে গেছে মেয়েটা, ঘামের জন্য কেঁপে উঠছে মেয়েটা। জাঙ্কুকের ছোঁয়ায় ঘুম ভেঙে যায় তের, ঘামে জর্জরিত শরীর নিয়ে আড়মোড়া ভেঙে উঠে বসে সে। তের ভীষণ ক্ষুধা পেয়েছে। তে বিছানা থেকে উঠতেই জাঙ্কুক তাকে বলল, যাও ফ্রেশ হয়ে আসো, ফ্রেশ হয়ে আসার পর তুমি খেয়ে নাও আর সাথে পরীকেও খাইয়ে দিও। তে তখন চিৎকার দিয়ে বলল, খতে খাবো, নতে না খাবো না। জাঙ্কুক তখন বলল, না খেলে চর মারবো গালে। তে তখন বলল, খাবো না মানে খাবো না, একবার বলেছি না আমি খাবো না, জোর করে খাওয়ালেও খাবো না, একবার যা বলি আমি তাই করি। জাঙ্কুক কিছু না বলেই ল্যাপটপটা পাশে রেখে চুপ করে রান্নাঘরে চলে গেল। রান্নাঘর থেকে প্লেট করে খাবার নিয়ে এসে তের সামনে বসলো। তে মুখ ভেঙচি কেটে বলল, আমি খাবো না বলেছি না, কেন জোর করছেন? জাঙ্কুক তের গাল চেপে ধরে তেকে জোর করে খাইয়ে দিচ্ছে। তে নাক টানছে আর খাচ্ছে, মাঝে মাঝে শব্দ করেও কেঁদে উঠছে। জাঙ্কুকের বেশ বিরক্ত লাগছে তের এমন করায়। এরপর জাঙ্কুক তেকে খাওয়ানো শেষ করার পর তার মুখে জোর করে ওষুধ দিয়ে তাকে বলল, রেস্ট করো। তে তখন ওষুধ খেয়ে জাঙ্কুকের উপর চিল্লিয়ে বলতে লাগলো, থাকবো না আমি আপনার কাছে মিস্টার করল্লার জুস, চলে যাব। জিমিন আপুর বিয়ের সময় একটা সুন্দর ছেলে খুঁজে প্রেম করব, তারপর তার সাথে পালিয়ে যাব, সে আমাকে অনেক ভালোবাসবে, আপনার মতো বকা দিবে না, মারবেও না। তের সব কথাগুলো জাঙ্কুক শুনলো, তাও মুখ ফুটে কিছুই বলল না। মার্কেট থেকে আসার পর জিমিন তাড়াতাড়ি করে সুগার রুমে গেল। সুগাকে জিজ্ঞেস করলো,
বিয়ে করেছেন সুগা? সুগা তখন বলল না। জিমিন তখন সুগাকে বলল, তাহলে পরি? পরি কার মেয়ে? সুগা তখন কিছু বলবে তার আগে জিমিন রাগে সুগার গালে একটা চড় বসিয়ে দিল আর বলল, এতটা বাজে আপনি? এতটা খারাপ কেন করলেন এমনটা? খুব ক্ষতি করেছিলাম আপনার? অনেক কিছুই বলার ছিল আপনাকে, অনেক অনেক কথা। যেদিন আপনি আমাকে বলেছিলেন, জিমিন আমার মা আমাদের সম্পর্কটা মেনে নেবে না, আমাকে ভুলে যাও, সেদিনই বুঝে গিয়েছিলাম আপনি একটা কাপুরুষ। সুগা তখন জিমিনের উপর রেগে বলল, আমি তো কাপুরুষ তো তুমি তো খুব ভালো, তাই না? এত ভালো মানুষ কি করে নিজের সন্তানের কথা বলে অন্য একজনকে বিয়ে করতে চায়? জিমিনের মাথা ঘুরে যায় আর মনে মনে ভাবে, তার মানে পরি তার মেয়ে। জিমিন নিজেকে কন্ট্রোল করে, এটা তের বাড়ি, এখানে কোনো রকম সিনক্রেট করা যাবে না। জিমিন তখন বলে, তাহলে পরি আমার মেয়ে, তাই না? ঠিক আছে, কোনো রকমের সিনক্রেট ছাড়া আমি আমার মেয়েকে কাল এখান থেকে নিয়ে যাব। আমিও চাই না আপনার মতো কাপুরুষের সাথে। জিমিন এরপর পরির কাছে গেল আর বলল, পরি চলো মা, আমরা এখান থেকে চলে যাব, আর আমি তোমার মা, তুমি আমার মেয়ে, বুঝতে পেরেছো? চলো মা চলো। পরি তখন বলল, না আমি বাবাকে ছেড়ে যাব না। কথাটা বলে পরি কান্না করা শুরু করে দিল। জিমিন তখন পরিকে শক্ত করে জড়িয়ে ধরল আর সুগাকে বলল, আমি তোমার মতো অমানুষ না সুগা, তুমি পেরেছিলে দুধের শিশুকে মায়ের কাছ থেকে ছিনিয়ে আনতে, আমি পারবো না বাবার কাছ থেকে মেয়েকে আলাদা করতে। আমার মেয়েকে তুমি ভালো রেখো, আর শোনো, 2 দিন সময় দিলাম, আমার মেয়েকে বুঝিয়ে আমার কাছে ফিরিয়ে দিবে, আর আমি আমার মেয়েকে নিয়ে অনেক দূরে চলে যাব, যাতে আমার মেয়ে চাইলেও তোমার মতো এমন খারাপ মানুষের মুখও দেখতে না পারে। পাশের রুমে দরজা বন্ধ করে দেয়ালে পিঠ থেকে বসে আছে জিমিন। এত বছর পরে হঠাৎ করে মনে পড়ে যায় সুগার সাথে কাটানো মধুর দিনগুলো, যে দিনগুলোতে ছিল না কোনো দুঃখ, কত ভালোবাসা ছিল দুজনের মধ্যে। জিমিন তখন মনে মনে ভাবলো, আচ্ছা এত ভালোবাসার পরও এই মানুষটা কি করে পারলো আমাকে ছেড়ে দিতে? একবারও কি অনুশোচনা হলো না এই লোকটার? জিমিন এরপর কান্না থামিয়ে তের কাছে গেল আর দেখলো তে বিছানায় ঘুমিয়ে আছে। জিমিন তখন জাঙ্কুকে বলল, জাঙ্কু কাল তো আমি চলে যাব, তাই আজকের রাতটা একটু আমার বোনের সাথে থাকি, আমি ওকে আমার রুমে নিয়ে যাই। জাঙ্কুক তখন বলল, দেখুন ও মাত্র ঘুমিয়েছে, ওর জ্বর হয়েছে ভীষণ, ওকে আপনি কষ্ট না দিয়ে এক কাজ করুন, আমি চলে যাচ্ছি রুম থেকে, আপনি না হয় তের সাথেই থাকুন সারা রাত। জাঙ্কুক সেখান থেকে চলে যেতেই জিমিন তখন তের মাথায় হাত বুলালো। তের চোখ খুলে জিমিনকে দেখে কান্না শুরু করে দিল আর বলল, আপু এই লোকটা ভীষণ খারাপ, আমি এই লোকের সাথে থাকবো না আপু, আমাকে তুমি এখান থেকে নিয়ে চলে যাও। জিমিন তখন বলল, আমাকে ক্ষমা করে দিস বোন, আমার জন্যই তোর এই অবস্থা হয়েছে, তাই না? আমি যদি সেদিন না পালিয়ে যেতাম তাহলে বাবা মা তোকে এই লোকটার সাথে বিয়ে দিত না। তোর কি খুব খারাপ লাগে জাঙ্কুকের সাথে থাকতে? কেন পারিস না মানিয়ে নিতে জাঙ্কুককে বল? জাঙ্কুককে দেখে তো মনে হলো না যে জাঙ্কুক এতটা খারাপ। তে তখন কান্না করে বলে, উনি খুব খারাপ, সবার সামনে ভালো সাজে, কিন্তু আসলে উনি একটা করলার জুস, খুবই বাজে জানো, সবসময় আমাকে ধমক দেয়, মারে, আমার ওনাকে ভালো লাগে না, সবসময় তিতা তিতা কথা বলে, আমি যতই ওনার সাথে ভালো ব্যবহার করি না কেন ওনার ভালো লাগে না। জিমিন তখন বলল, একটু মানিয়ে নে বোন, মানিয়ে নেওয়ার নামে যে সংসার, সংসারে সুখী হতে হলে সব কিছুতে রাগ দেখালে চলে না, একজনকে তো সব কিছু মানিয়ে নিতে হয় বল। তে তখন বলল, ঠিক আছে আপু, শুধুমাত্র তোমার কথায় আমি জাঙ্কুকের সাথে একটা দিন ভালো ব্যবহার করব, এরপর যদি উনি আমাকে মেনে না নেয় তাহলে কিন্তু আমি সোজা ওনাকে ডিভোর্স দিব। জিমিন আর কিছুই বলতে পারলো না, চুপচাপ তার বোনের দিকে তাকিয়ে আছে আর মনে মনে ভাবছে, আহারে আমার সেই চঞ্চল বোনটা কোথায় হারিয়ে গেল, নিজের হাতে কি বোনের জীবনটা নষ্ট করে দিলাম নাকি আমি। পরের দিন সকালেতে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে জিনের কথা মতো একটা লাল রঙের শাড়ি পরে নিল। জাঙ্কুকের জন্য আজ সে নুডলস রান্না করবে, কারণ তে নুডলস ছাড়া আর কোনো কিছু রান্না করতে পারে না, তাই সে জাঙ্কুকের জন্য খুব মনোযোগ সহকারে রান্না করছিল। জাঙ্কুক তখন রান্নাঘরে আসলো আর তেকে রান্নাঘরে দেখে বেশ অবাক হয়ে গেল আর বলল, আই মেয়ে কী করছো তুমি এখানে? তে তখন নিজের রাগ কন্ট্রোল করে হাসি মুখে বলল, আপনার জন্য নুডলস রান্না করছি, আপনি খাবেন? জাঙ্কুক কিছু না বলে সেখান থেকে চলে গেল। তের মনটাই খারাপ হয়ে গেল, তারপরও রান্না করে জাঙ্কুকের সামনে নুডলসটা দিল, বলল, একটু খেয়ে দেখুন না কেমন হয়েছে, আপনার জন্য ঘুম থেকে উঠে নুডলস রান্না করেছি, প্লিজ একটু বলুন না খেয়ে কেমন হয়েছে। জাঙ্কুক তখন বলল, আমি নিজের জন্য রান্না করে নিয়েছি, আমার এসব নুডলস খাওয়ার কোনো ইচ্ছে নেই, ফেলে দাও এগুলো।
তের মনটা ভীষণ খারাপ হয়ে গেল। জিমিনের কথা মতো সে জাঙ্কুককে মানানোর চেষ্টা করছে, কিন্তু জাঙ্কুক সে তো কোনো মতেই তেকে সহ্যই করতে পারছে না। তে মন খারাপ করে তার রুমে বসে আছে। জাঙ্কুক তখন তেকে বলল, তাড়াতাড়ি রেডি হও, তোমাকে স্কুলে নিয়ে যাব, স্কুলে ভর্তি করিয়ে দেব। তে কিছু না বলেই চুপচাপ রেডি হয়ে জাঙ্কুকের সাথে গাড়িতে বসলো। তের ভীষণ ক্ষুধা পেয়েছে, কারণ সকালে সে নাস্তা করেনি জাঙ্কুকের উপর রাগ করে। এরপর জাঙ্কুক তেকে স্কুলে ভর্তি করিয়ে দিল। স্কুলে তার গ্রামের এক বন্ধু লিসাকে সে দেখতে পেল। লিসাকে দেখে তে ভীষণ খুশি হলো। এরপর দুজন ক্লাস শেষ করে ফুচকার দোকানে ফুচকা খেতে লাগলো। ফুচকা খাওয়া শেষ হতেই লিসা আর তে তখন হাত ধরে ফুটপাতে রাস্তা ধরে হাঁটছিল। উদ্দেশ্য আজকে হেঁটেই বাসায় যাবে। লিসা তেকে নিজের বয়ফ্রেন্ডের গল্প শোনাচ্ছিল। তেও মন দিয়ে শুনছে। হঠাৎ করে তে চোখ যায় মেন রোডের পাশে থাকা কফি শপের সামনে। জাঙ্কুক দাঁড়িয়ে আছে, আর তার সামনে দাঁড়িয়ে আছে ভীষণ সুন্দরী একটা মেয়ে। জাঙ্কুককে আঙ্গুল তুলে কিছু বলছে, আর জাঙ্কুক বারবার হাত ধরার চেষ্টা করছে মেয়েটার, কিন্তু মেয়েটা হাত ধরতেই দিচ্ছে না। বুকের ভেতরটা ধক করে উঠলো। তের এক দৃষ্টিতে তাকে দেখতে লাগলো ওদের, আর মনে মনে ভাবতে লাগলো কি সুন্দর মানিয়েছে দুইজনকে। জাঙ্কুকের সাথে তো আমাকে মানায় না, আমি ভীষণ বেমানান ওনার সাথে, আমি তো ওনার যোগ্যই না, তাই হয়তো আমাকে উনি পছন্দই করেন না। হঠাৎ করে লিসা তেকে বলে উঠলো, এই তে দেখ না, এটা তোর ভাই তাই না, ওই দেখ না। তে তখন লিসার দিকে তাকিয়ে বলল, এটা আমার ভাই না রে, এটা আমার বর। লিসা তখন দৌড়ে জাঙ্কুকের কাছে গেল আর বলল, হে ভাইয়া আপনি এখানে? জাঙ্কুক তেকে দেখে বেশ থতমত খেয়ে গেল আর বলল, তে তুমি এখানে? তুমি হেঁটে হেঁটে রাস্তায় যাচ্ছ কেন? আমি তোমাকে টাকা দিয়েছি না? তাহলে এমন পণ্ডিতি করবে না, আর বলে দিলাম। জাঙ্কুক তের হাত ধরে হাঁটতে হাঁটতে কথাগুলো বললো। তে মুখ থেকে একটা শব্দও বের করলো না, চুপচাপ মাথা নিচু করে হাঁটতে লাগলো। লিসাও তের পাশে হাঁটছে। তের চোখ জ্বালা করছে, শরীরটা ভারী ভারী মনে হচ্ছে। তে খুব ভালো করে বুঝতে পারছে আবারও জ্বর আসবে হয়তো। এক আকাশ সমান অভিমান জমা হয়েছে তের মনে। অভিমানের কারণটা জানা নেই তার। সন্ধ্যায় তে বই খোলা রেখে বাইরে আকাশের দিকেই তাকিয়ে আছে। জাঙ্কুক তখন তের দিকে তাকিয়ে বলল, আই মে, পড়ালেখা না করে বাইরে তাকিয়ে কি দেখছো? তের গলা ধরে আসছে, কিছুই বলতে পারছে না। তে তখন মিনমিন করে বলল, আজকেও আপনাকে বেলি ফুল কে দিয়েছে? জাঙ্কুক তখন বলল, কিনে এনেছি। এই জীবন জাঙ্কুক কারো কাছ থেকে কিছু নেয় না। তে বইটা বন্ধ করে জাঙ্কুকের কাছে এসে মাথা নিচু করে প্রশ্ন করলো, আচ্ছা আপনি কি আমাকে ছেড়ে দেবেন? জাঙ্কুক তখন বলল, কত বয়স তোমার? ছেড়ে দেওয়ার মানে কি বুঝো তুমি? তে তখন বলল, আমি এত কিছু বুঝি না, বলুন না আপনি কি আমাকে ছেড়ে দিবেন? জাঙ্কুক তখন বলল, হয়তো ছেড়েও দিতে পারি। তে তখন বলল, আমার না মনে হচ্ছে আমি আপনার প্রতি দুর্বল হয়ে পড়েছি। ভালো লাগে আপনাকে, খুব বেশি দুর্বল হওয়ার আগে না হয় আমাকে ছেড়ে দিন। আমি জিমিন আপুর মতো কষ্ট লুকিয়ে রাখতে পারি না, আর কষ্ট পেতেও চাই না। জাঙ্কুক তখন কিছু না বলে তেকে বলল, তুমি ঘুমাও, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। তে চোখ দুটো বন্ধ করে নিয়ে বলল, বলুন না আপনি কি সত্যি আমাকে ছেড়ে দিবেন? শুনুন, আপনি যদি আমাকে ছেড়ে দিন না, তাহলে কিন্তু আমি অন্য কারোর মতো আপনার জন্য অপেক্ষা করব না, সাথে সাথে আপনার থেকেও দ্বিগুণ সুন্দর হ্যান্ডসাম একটা ছেলেকে বিয়ে করে নিব। জাঙ্কুক তখন বলল, অনেক বেশি কথা বলো তে তুমি। তে তখন রেগে বলল, আমার মাথায় হাত বুলিয়ে দিতে হবে না, আপনাকে আমার সহ্য হয় না, ছাড়ুন আমাকে। তে কান্না করতে করতে ঘুমিয়ে পড়লে জাঙ্কুক আবারও তের মাথায় হাত বুলিয়ে দেয় আর মুচকি হেসে বলে, পাগল একটা।